আগের পর্বে আমরা দেখেছিলাম প্রীতপালের মৃত্যুর পর অবিনাশদের নাতাশাকে খুন করার টাস্ক দেওয়া হয়। এ পর্বে জানবো তার পরের গল্প। কবিরের সাথে এক ব্যক্তি দেখা করতে আসে। সে প্রীতপালের খুন সম্পর্কে তাকে কিছু বলতে চায়। কবির তার রুমে ঢুকে দেখে ইনি, হ্যাঁ, অবিনাশী এসেছে প্রীতপালের খুনিকে ধরিয়ে দিতে। সে বলে, কিছুদিন আগে আমার চেম্বারে একজন ফোন করে বলেছিল অতিরিক্ত রাগ থাকা মানুষের উচিত নয়, বেশি রাগই কিছু মানুষের মৃত্যুর কারণ। তার কথা শুনে আমি তাকে আমার সাথে দেখা করতে বলি, কিন্তু সে বলে আমার সমাজকে পাপ মুক্ত করতে হবে। এটা বলে সে ফোন রেখে দেয়। তার কিছুদিন পরই প্রীতপাল মারা যায়। আর সে আবার ফোন দিয়ে বলে রাবণের এক মাথা শেষ হলো। তার কথা শুনে আমি শিওর সেই খুন করেছে, আর আমার ধারণা এরপর আরো খুন হবে। আসলে অবিনাশ ইচ্ছা করে কবিরের কাছে এসে এগুলো বলেছে, যাতে সে তাদের হেল্প করার নামে তাদের সাথে ইনভেস্টিগেশনে যুক্ত হতে পারে আর কেস কতদূর এগিয়েছে তার আপডেট নিতে পারে। যেহেতু রাবণের 10 মাথার প্রথম সেন্স বধ হয়েছে, নাতাশাকে খুন করলেও আরো 8 মাথা থাকবে। তার মানে এই কেসটা অনেক লম্বা হতে চলেছে, আর পুলিশ তাদের কাছে পৌঁছানোর আগেই সে তাদের উল্টো পথে হাঁটাবে। অবিনাশ আভাকে সে বেনামি নাম্বার থেকে তার চেম্বারের নাম্বারে ফোন করায়, যাতে কবিররা এটা বিশ্বাস করে প্রীতপালের খুনি আর তাকে ফোন করা ব্যক্তি একজনই। এদিকে নাতাশাকে মারার জন্য তাদের হাতে মাত্র 3 দিন সময় আছে। অন্যদিকে গায়ত্রী বাথরুমের দেয়াল প্রায় ভেঙে ফেলেছে, কিন্তু ভেতরে পরিষ্কার করার জন্য তার সিয়ার হেল্প প্রয়োজন হয়। একই সাথে সেখানে কিডন্যাপার এসে পৌঁছায়। গায়ত্রী এটা বুঝতে পেরে দ্রুত সিয়াকে নামিয়ে জায়গাটা আবার বোর্ড দিয়ে আটকে দেয়। কিডন্যাপার এসে দেখে রুমে কেউ নাই। সে পাগলের মতো ওয়াশরুমে গিয়ে দেখে সিয়া গোসল করছে। কথা মতো পরের দিন আভা নাতাশার বাড়ি চলে আসে তার সাথে কথা বলতে। আভা কাজের ফাঁকে ফাঁকে নাতাশার অ্যাটেনশন ড্র করার চেষ্টা করে। সে তার সাথে কথা এবং কাজের মধ্যে দিয়ে তাকে ফ্লার্ট করতে থাকে। কাজের সময় নাতাশার ড্রয়ার থেকে কিছু ছবি পড়ে যায়। আভা সেগুলো তুলতে গেলে একটা ছবি দেখে তার চোখ আটকে যায়। সেই ছবিটা সে অবিনাশকে দেখিয়ে বলে, পেছনের ছেলেটা তো তুমি। অবিনাশ বলে, এটা তো আমার ছোটবেলা। আর এই নাতাশাই যে ওই নাতাশা, সেটা আমি এখন বুঝলাম। নাতাশা একবার দার্জিলিং তার দাদুর বাড়ি বেড়াতে গিয়েছিল, আর সেখানে আমার হোস্টেল ছিল। আমরা বন্ধুর মতো মিশতাম, তবে সে ছুটি কাটিয়ে চলে আসার পর আমার সাথে আর দেখা হয়নি। অন্যদিকে মেঘনা কবিরকে ফোন দিয়ে সন্ধ্যা 6টায় রামলীলার ময়দানে দেখা করতে বলে, আর আভা আসে নাতাশার সাথে দেখা করতে। নাতাশা বলে, কাল আমি যোধপুর যাব, সেখান থেকে রবিবার ফিরবো। আভা চিন্তায় পড়ে যায়, কারণ সে যেদিন ফিরবে সেদিন 5ম দিন, আর তার হাতে মাত্র সময় আছে 3 দিন। কোনো কিছু চিন্তা না করে আভা তার সাথে যেতে চায়, তবে সে তার সাথে গাড়িতে ড্রাইভ করে যেতে চায়, কারণ সে বিমানে উঠতে ভয় পায়। নাতাশাও গাড়িতে যেতে রাজি হয়। সন্ধ্যায় কবির আর মেঘনা রামলীলার ময়দানে দেখা করে আর অনেক ভালো সময় কাটায়। পরদিন সকালে নাতাশা আর আভা গাড়ি নিয়ে যোধপুরের উদ্দেশ্যে বের হয়ে পড়ে, আর তাদের পেছনে গাড়ি নিয়ে ফলো করছে অবিনাশ। যোধপুরের কিছুটা আগে নির্জন একটি জায়গা আছে। প্ল্যান অনুযায়ী সন্ধ্যার মধ্যে তারা সেখানে পৌঁছে নাতাশাকে মারবে। আভা বুদ্ধি করে নাতাশার ফোনটি অফ করে দেয়, আর নিজের ফোনটি সাইলেন্ট করে কানে ইয়ারপড পরে নেয়। নাতাশার আড়ালে তার ক্যামেরা থেকে নিজের সব ছবি কেটে দেয়। টোল বুথের সামনে দিয়ে যখন পাস করে, আভা ঘুমের অজুহাতে নিজের মুখ ঢেকে নেয়, যাতে সিসিটিভিতে তাকে না দেখা যায়। কিছুটা দূর যাওয়ার পরে লম্বা একটা জ্যাম দেখা যায়। খবর নিয়ে জানা যায় কাল সকালের আগে জ্যাম ছুটবে না। আভা বাথরুমের বাহানায় গাড়িটি একটি পেট্রোল পাম্পে নিতে বলে। নাতাশা গাড়ি পাম্পে নিলে আভা অবিনাশের সাথে দেখা করে। অবিনাশ আভাকে নতুন প্ল্যান দেয়। এখান থেকে 8 কিলোমিটার দূরে একটি পুরনো হোটেল আছে, সেখানে কোনো সিসিটিভি নাই, তোমরা সেখানে যাও। আভারা সেখানে পৌঁছায়। নাতাশা তার আইডি কার্ড দিয়ে সাইন করলেও আভা জানায় ভুলে সে তার আইডি কার্ড দিল্লিতেই রেখে চলে আসছে। নাতাশা রিসেপশনিস্টকে টাকা দিয়ে ম্যানেজ করে নেয়। অন্যদিকে হঠাৎ কবির অবিনাশকে ফোন দেয়। কবির বলে, অন্য সাইকিয়াট্রিস্টের কাছ থেকে আমরা খবর পেয়েছি তাকেও কেউ একজন ফোন করে আপনার মতো কথা বলেছে। সম্ভব হলে একবার এসে চেক করে দেখুন 2জন লোক একই কিনা। উত্তরে অবিনাশ বলে, আমার হাতে আরো 2জন পেশেন্ট আছে, তাদের শেষ করে আসছি, আমার 2 ঘন্টার মতো সময় লাগবে। অবিনাশ আভাকে ফোন দিয়ে বলে তাকে এক্ষুনি দিল্লি যেতে হবে, সে যেন ভয় না পায়, সকালের আগে সে আবার ফিরে আসবে। অবিনাশ অনেক রাতে কবিরের কাছে পৌঁছে সেই লোকের ভয়েস শুনে, আর বলে এটা ওই লোক না, তার কথায় অনেক রাগ ছিল, আর বয়স আনুমানিক 30-এর আশেপাশে। এই লোক তো অনেক বয়স্ক। অবিনাশ আবার দিল্লি থেকে যোধপুরের উদ্দেশ্যে রওনা দেয়। তাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছিল, সে ঘুমে নুইয়ে পড়ছিল। সে গাড়িটি পার্ক করে একটু বিশ্রাম নিয়ে নেয়। রাতে নাতাশা ঘুমাচ্ছিল। আভা তখন নাতাশার ফোন নিয়ে সেখানে কিডন্যাপারের দেওয়া সেই নাম্বারটা সেভ করে, কিন্তু ভুলবশত সেখানে একটা ব্ল্যাঙ্ক ভিডিও সেন্ড হয়েছে। এদিকে কিডন্যাপার সিয়াদের এখানে আসে।
সিয়া একটা বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে যায়। পাশে কাচের এপাশ থেকে কিডন্যাপার তার কথা শুনছিল। আর এই প্রথম এখানে আমাদের কিডন্যাপারের চেহারা দেখানো হয়। এটা আর কেউ না, সিয়ার বাবা অবিনাশ নিজে। আমি তো আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। কেন সে তার নিজের মেয়েকে কিডন্যাপ করলো, আর কেনই বা খুন করে যাচ্ছে? এই প্রশ্নের উত্তরগুলো আমরা একটু পরে জানতে পারবো। তো এখানে হাতে আঁকা একটি ছবি দেখানো হয়, যেখানে একটা মহিলা আগুনে পুড়ে যাচ্ছে আর পাশে লেখা মা। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে অবিনাশ তার মা বাবার সাথে বাসে করে কোথাও যাচ্ছিল। অবিনাশের মা বাবার সম্পর্কটা তেমন ভালো ছিল না। অবিনাশ তার মাকে খুব ভালোবাসতো। আচমকায় বাস অ্যাক্সিডেন্ট করে আর সেখানে তার মা বাবা মারা যায়। অবিনাশ তার মায়ের মৃত্যুটা মেনে নিতে পারে না, সে অজ্ঞান হয়ে যায়। কিন্তু এই মানসিক ধাক্কা থেকে সে অসুস্থ হয়ে পড়ে। তার মধ্যে মাল্টিপল পার্সোনালিটির রোগ হয়ে যায়। আর অ্যাক্সিডেন্টের সময় যখন তার নতুন পার্সোনালিটির জন্ম হয়, ওই সময় তার সামনে যা যা ঘটেছিল সেই বৈশিষ্ট্যগুলো তার ক্যারেক্টারে পাওয়া যায়। যেমন পায়ে ব্যথার জন্য খুঁড়িয়ে হাঁটা, হাত চুলকানো, তার মায়ের গাওয়া শেষ গানটি গাওয়া, আর তার সামনে জ্বলে ওঠা যে অক্ষর, যার ফলে সে তার নাম রাখে যে। তো অবিনাশ যখনই কোনো মানসিক কষ্ট পেত বা কেউ তাকে বুলি করত, তখন তার মাঝে যে জেগে উঠত। অবিনাশের হয়ে সে সবার সাথে মোকাবিলা করত। তবে অবিনাশ এ সম্পর্কে কিছুই জানতো না। আর কেন জানতো না সেটা আমরা এ পর্বেই জানতে পারবো। অর্থাৎ সিয়াকে অবিনাশ নয়, তার দ্বিতীয় সত্তা যে কিডন্যাপ করেছে। তো তার মা বাবা মারা যাবার পর তার দুই চাচা তাদের বাড়িটি বিক্রি করে দেয় আর তাকে একটি বোর্ডিং স্কুলে পড়তে পাঠিয়ে দেয়। আর এখানে তার সব থেকে কাছের হয়ে ওঠে তার প্রিন্সিপাল মূর্তি। তবে এই বোর্ডিং এ তাকে সবাই বুলি করত। সিন চলে আসে বর্তমানে, যেখানে যে সিয়াদের দরকারি জিনিস দিয়ে পোশাক বদলে আবার সেখানে চলে আসে গাড়ি নিয়ে। এসে আগের মতোই ঘুমিয়ে পড়ে। তখন আভার কলে জেগে উঠে অবিনাশ। আভা জানায় নাতাশার ফোন থেকে ভুলে সেই নাম্বারে একটা ব্লারি ভিডিও চলে গেছে। অবিনাশ বলে, তুমি চিন্তা করো না, আমি এখনই আসছি। এদিকে কবির কলমে থাকা ব্লাড গ্রুপ আর তার ডিএনএ রিপোর্ট পেয়ে যায়। কৃতপালের এ পজিটিভ ছিল, কিন্তু কলমে থাকা ব্লাড গ্রুপ হচ্ছে ও পজিটিভ। তার মানে এটা খুনির। তো অবিনাশ কথা মতো সকালবেলাতে সেখানে পৌঁছে যায় আর তারা যোধপুরের উদ্দেশ্যে রওনা দেয়। শিবটিলা নামের একটি জায়গা আছে। অবিনাশ আভাকে বলে যে কোনোভাবে নাতাশাকে সেখানে নিয়ে যেতে। আভা নাতাশার সাথে ফ্লার্ট করতে থাকে আর সেই নির্জন জায়গায় নিয়ে যায়। আভা নাতাশাকে উল্টো পাল্টা কথা বলে তার মধ্যে কামনা জাগিয়ে তোলে। হঠাৎ আভা গাড়ি থেকে বের হয়ে নাতাশার হাত গাড়ির সাথে হ্যান্ডকাপ দিয়ে আটকে দেয়। তখন সেখানে অবিনাশ আসে। আভা ভিডিও করতে থাকে আর অবিনাশ গাড়িতে পেছন থেকে ধাক্কা দেয়। তবে এবার সে ইচ্ছা করেই খুঁড়িয়ে হাঁটে, যাতে পুলিশ এসে বুঝতে পারে খুনির এক পা খুঁড়ো। তো অবিনাশ গাড়িটি ধাক্কা দিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। নিচে পড়ে গাড়িটিতে আগুন ধরে যায়। নাতাশা মারা যায়। অবিনাশ ভিডিওটি তার ফোন থেকে সেই নাম্বারে পাঠিয়ে সেটা ফেলে দেয়। এরপর তাদের ব্যবহার করা চুরির গাড়িটি পরিষ্কার করে নির্জন এক জায়গায় ফেলে চলে যায়। সিন চলে যায় অতীতে, যেখানে দেখানো হয় অবিনাশ নাতাশাকে তার হোস্টেলে নিয়ে এসেছে, কারণ নাতাশা দেখতে চেয়েছিল। কিছু সময় পর নাতাশা অবিনাশকে কিস করে আর তখন সেখানে তাদের স্যার চলে আসে। অবিনাশ খুব ঘাবড়ে যায়। তার আতঙ্কে তার মধ্যে যে চলে আসে। স্যার সবকিছু নাতাশার মা বাবাকে জানাতে চাইলে নাতাশা সব দোষ অবিনাশকে দেয়। নাতাশাকে স্যার চলে যেতে দেয়, কিন্তু অবিনাশকে শাস্তি পেতে হয়। যেহেতু এই সময়গুলো যে ছিল অবিনাশের মাঝে, তাই এই সবকিছু যে ফেস করেছে। আর এজন্য অবিনাশের এমন কোনো ঘটনা মনে নাই। সিন চলে আসে বর্তমানে, যেখানে কবির মেঘনাকে তার বাড়ি ড্রপ করে দিয়ে নিজে বাড়ি যাচ্ছিল। পথে কামলে তাকে ফোন দিয়ে টিভিতে খবর দেখতে বলে। কবির তখনই একটি টিভি শোরুমে ঢুকে খবর চেক করে নাতাশার ভিডিওটি দেখতে পায়। কবির তার সিনিয়রের সাথে কথা বলে যোধপুরে যেতে চায় কেস ইনভেস্টিগেট করতে। এখানে জেবা আবার তার বিরোধিতা করে, কিন্তু অফিসার কবিরের কথায় যুক্তি খুঁজে পায় আর তাকে পারমিশন দিয়ে দেয়। কবির প্রথমে টিভি অফিসে গিয়ে সেই ভিডিওটা দেখে। তারপর সে 3 সেকেন্ডের ভুলে চলে আসা ভিডিওটা দেখে। ওখানে এসে সানওয়ে হোটেলের একটি মেনু কার্ড দেখতে পায়। কবির টিম নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দেয়। আর এবার ক্রাইম সিনে তাদের সাথে অবিনাশ যাবে। কবির তাকে ফোন করে ডেকে নেয়। তারা সেই হোটেলে পৌঁছে ম্যানেজারের সাথে কথা বলে। নাতাশার সাথে থাকা অন্য মেয়েটির ডিটেলস চায়। ম্যানেজার বলে অন্য মেয়েটির আইডি কার্ড সাথে ছিল না, আর আমি তার মুখটাও দেখতে পারিনি, কারণ তার মুখে স্কার্ফ দিয়ে ঢাকা ছিল। কবিরা সেই রুম সার্চ করে আবার ব্যবহৃত সেই লিপ বামটা পায়, যেটা সে ভুলে ফেলে গেছে। অবিনাশ এটা দেখে চিন্তায় পড়ে যায়। এরপর তারা ক্রাইম সিনে যায়।
অবিনাশ বলে এই মাটি সমান, তাই গাড়ি গড়িয়ে যায়নি, বরং কেউ পেছন থেকে ধাক্কা দিয়েছিল। আরতি ভিডিও করেছিল আর অন্য কেউ পেছন থেকে ধাক্কা দিয়েছে। কবির ফুটপ্রিন্ট খেয়াল করে দেখে যে ধাক্কা দিয়েছে সে একজন ছেলে, আর সে এক পা খুঁড়িয়ে হাঁটে। কবির সেখানে সব সিসিটিভি চেক করে নাতাশা আর অবিনাশের গাড়ি দেখতে পায়, কিন্তু তারা নাতাশা ছাড়া আর কারো মুখ দেখতে পারে না। সিন চলে আসে আবার অতীতে, যেখানে মূর্তি জেকে বোঝাচ্ছে অবিনাশের ভালোর জন্য তোমাকে অবিনাশের থেকে লুকিয়ে থাকতে হবে। অবিনাশকে জানতে দেওয়া যাবে না তুমি ওর মাঝেই আছো, তাহলে সবাই ওকে হাসপাতালে পাঠিয়ে দেবে আর তোমাকেও আলাদা করে দেবে। তুমি ওর থেকে আলাদা হলে ও খুব দুর্বল হয়ে যাবে, ওকে প্রোটেক্ট করার আর কেউ থাকবে না, আর এই সত্যটা অন্য কাউকে বুঝতে দেওয়া যাবে না। তাই তোমাকে সেই সব কিছু শিখতে হবে যা অবিনাশ পারে, আর আজ থেকে তুমি আমাকে পা বলে ডাকবে। মূর্তি অবিনাশকে নিয়ে রামের নাটক দেখতে যায়, সেখানে সে ঘুমিয়ে গেলে জেগে ওঠে যে, আর যে এখান থেকে রাবণের 10 মাথা সম্পর্কে ধারণা পায়, যে লাইব্রেরি থেকে রাবণের বই নিয়ে আরো ভালো করে 10টা ইমোশন সম্পর্কে জানে। দিন যায়, অবিনাশ বড় হতে থাকে। অবিনাশ শান্ত সুস্থ থাকলেও যে খুব অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। সিন চলে আসে বর্তমানে। কবিররা অবিনাশের ফেলে যাওয়া গাড়িটি পায়, কিন্তু সেটাতে তারা কোনো ফিঙ্গারপ্রিন্ট পায় না, কারণ অবিনাশ সেটা আগেই পরিষ্কার করে ফেলছে। কবিররা দিল্লি ফিরতে থাকে। পথে অবিনাশ একটি সুপার শপে গাড়ি থামাতে বলে ওষুধ ও পানি কেনার জন্য। সে শপে গিয়ে পানি আর ওষুধের সাথে সেই সেম একটা লিপ বাম কেনে, যেটা আভা ব্যবহার করত। এরপর তারা খাবার জন্য একটি ধাবাতে থামে। অবিনাশ খেয়াল করে সেখানে কিছু বিদেশি আছে। তাদের মধ্যে একজন ওয়াশরুমে গেলে অবিনাশ তার পিছু করে, আর ইচ্ছে করে ধাক্কা খেয়ে লিপ বামটা ফেলে দেয়। বিদেশি সেটা তুলে অবিনাশকে দিলে সে সেটা একটি টিস্যু দিয়ে পেঁচিয়ে নেয়। কামলে কথা বলার জন্য দূরে গেলে অবিনাশ চা খাওয়ার বাহানায় ইচ্ছে করে তার গায়ে চা ফেলে দেয়। সে জামা বদলাতে গাড়িতে যায়, আর দ্রুত আবার লিপ বামটা নিয়ে নতুন লিপ বামটা রেখে কাপড় বদলে নেয়, কিন্তু ভুলবশত সে লিপ বাম কেনার বিলটা গাড়িতে ফেলে রাখে। অবিনাশ বাড়ি এসে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ে, আর এবার জেগে উঠে যে সে প্রস্তুত হয়ে বেরিয়ে পড়ে সিয়াদের উদ্দেশ্যে। অন্যদিকে গায়ত্রী একটা টর্চ হাতে সিয়াকে এখানে ঢুকায়, এটা চেক করতে যে এর শেষে কি আছে। যে শপে আসে সিয়াদের জন্য খাবার কিনতে, সেখানে তার এই মেয়ের সাথে আবার দেখা হয়। প্রথম যেদিন ভুলে সে যে গাড়িতে উঠেছিল সেদিন যে তাকে পছন্দ করে ফেলেছিল, তবে সে তার প্রফেশনটা একদমই পছন্দ করেনি। আর আজ সে তার নাম জানতে পারে, তার নাম ছিল শার্লি। তো যে সিয়াদের কাছে চলে আসে, সিয়া গায়ত্রীকে বলছিল আমি বাড়ি ফিরে একটা কুকুর কিনবো আর তার নাম রাখবো গুফি। সিয়ার কথা শুনে যে কল্পনায় চলে যায়। সিন চলে আসে পেছনে, আর এখানেই আমরা জানতে পারি প্রীতপালকে কেন মারা হয়েছে। অবিনাশের গুফি নামে একটি কুকুর ছিল। প্রীতপাল অনেক আগে একবার সেখানে বেড়াতে গিয়েছিল। কোনো একটা কারণে সে খুব রেগে হোটেল থেকে বের হয়ে আসছিল। তখন সে রাগের মাথায় গাড়ি চালায় আর গুফিকে গাড়ি চাপা দিয়ে দেয়। অবিনাশ গুফির মৃত্যুতে খুব কষ্ট পায়। তার মধ্যে আবার জেগে ওঠে। সে প্রীতপালের রাগান্বিত অবস্থায় দেখে নেয়। অবিনাশকে কষ্ট দেবার জন্য শাস্তি দিবে বলে সে ঠিক করে নেয়, আর এ কারণে সে অবিনাশকে দিয়ে প্রীতপালকে মারায়। এরপর আবার একটা পার্সেল আসে, যেখানে অঙ্কিত নামের এই লোকের ছবি দেখিয়ে তাকে মারতে বলে, আর তার মৃত্যুর কারণ হবে কমজোরি অর্থাৎ ভয়। অবিনাশ একটু অবাক হয়। সে বলে আমি একে চিনি, সে আমার মেডিকেল কলেজের ফ্রেন্ড ছিল। এদিকে সিয়া আবার সেইখানে ঢুকে আসছে। সেটা শেষ প্রান্তে পৌঁছে দেখে একটা টিন দিয়ে আটকানো। আসলে এটা একটা চিমনি ছিল যেখান দিয়ে ধোঁয়া বের হয়। সিয়া জোরে জোরে হেল্প বলে চিৎকার করতে থাকে। সিন চলে আসে কবিরদের উপর, যেখানে তারা নাতাশা আর প্রীতপালের সাথে লিঙ্ক খুঁজছিল। অবিনাশ বলে এদের মধ্যে কোনো লিঙ্ক নাই, তবে খেয়াল করে দেখুন প্রীতপালের নোংরাতে খুব ভয় ছিল। নোংরা দেখলে সে খুব রেগে যেত। আর নাতাশা একজন সমকামী, তার গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও সে অন্য মেয়ের সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে, অর্থাৎ কামনা। আমাদের পৌরাণিক চরিত্র রাবণের 10 মাথার 2টি ইমোশন হলো রাগ আর কামনা, অর্থাৎ খুনি রাগ আর কামনার জন্যই এদের মেরেছে। আর হিসাব অনুযায়ী খুনি আবারও খুন করবে যতক্ষণ না রাবণের 10 ইমোশন পূর্ণ হচ্ছে। অবিনাশ আভাকে বলে নাতাশা আর অঙ্কিতকে তো আমি চিনি, তবে প্রীতপালের সাথে আমার কি কানেকশন আমি মনে করতে পারছি না। আর আমি শিওর ওই কিডন্যাপারকেও আমি চিনি। অবিনাশ আর আভা তাদের বেসমেন্টে বসে কথা বলছিল। তখন প্রকাশ আর কামলে আসে আর বলে সে ভুল করে গাড়িতে তার ওষুধ ফেলে আসছে। কামলে তার বাড়িটি দেখতে থাকে। কামলে তার বেসমেন্টে যেতে চায় সেটা দেখার জন্য। আভা পাশ থেকে তাদের কথা শুনে কামলে বেসমেন্টে যেতেই থাকবে। তখন হঠাৎ আভা এই অবস্থায় তার সামনে আসে। কামলে একটু লজ্জা পেয়ে সেখান থেকে চলে আসে। এরপর দেখা যায় নাতাশার গার্লফ্রেন্ড এসেছে।
সে জানায় নাতাশা যে যোধপুর যাচ্ছিল সেটা সে জানতোই না, আর তার সাথে অন্য কেউ থাকার প্রশ্নই আসে না, কারণ সে আমার সাথে কমিটেড ছিল। এদিকে অবিনাশ অঙ্কিতকে ফলো করতে থাকে, এটা জানার জন্য যে সে কি করলে ভয় পায়। অন্যদিকে গায়ত্রী আর সিয়া অন্যভাবে পালানোর চেষ্টা করে। তাদের প্ল্যান হচ্ছে গায়ত্রী সিয়াকে একটি ঘুমের ওষুধ খাইয়ে দেবে, আর কিডন্যাপারকে বলবে সিয়ার সুগার লেভেল ফল করেছে, হাসপাতালে না নিলে সে মারা যাবে। আর সে সিয়ার আঁকায় একটা ছবির পেছনে লিখে দেয়, আমরা দুজন গায়ত্রী আর সিয়া, আমরা এই লোকের দ্বারা কিডন্যাপড হয়েছি, আমাদের সাহায্য করুন। অন্যদিকে সেই শপে শার্লির সাথে জের আবার দেখা হয়। সে দূর থেকে শুনতে পারে আজ তার হাতে কোনো কাজ নাই, অথচ কাল তাকে তার ভাইকে টাকা পাঠাতে হবে। শার্লি জেকে দেখে কাছে আসে আর তার সাথে টাকার বিনিময়ে সময় কাটাতে চায়। যে তাকে অনেক টাকা দেয়। শার্লি জেকে একটা হোটেলে নিয়ে যায়, তবে যে খুব আনকমফোর্টেবল ছিল, কিন্তু তারা সারা রাত নিজেদের মধ্যে গল্প করে কাটিয়ে দেয়। এরপর যে সিয়াদের কাছে আসতে গায়ত্রী প্ল্যান অনুযায়ী কাঁদতে থাকে আর সিয়াকে হাসপাতালে নিতে বলে। যে সিয়াকে অসুস্থ দেখে কিছুটা ঘাবড়ে যায়, সে দ্রুত তাকে নিয়ে বের হয়। গায়ত্রী যাওয়ার পথে আশেপাশে সব খেয়াল করতে থাকে। গাড়িতে সিয়া গায়ত্রীর কোলে ঘুমাচ্ছিল, হঠাৎ তার জ্ঞান ফিরে আসে। আচমকায় বলে ওঠে, দিদি আমরা কখন পালাবো? যে সিয়ার কথা শুনে ফেলে, সাথে সাথে গাড়ি ইউটার্ন নেয়। গায়ত্রী তখন তাদের লেখা সে চিরকুটটা জানালা দিয়ে ফেলে দেয়, তো যে তাদের আবার বন্দি করে রাখে। আর এরই মধ্য দিয়ে এপিসোড 8 আর আমাদের দ্বিতীয় ভিডিওটি শেষ হয়। এরপর কি হয়েছিল? সিয়ার গায়ত্রীর সে চিঠি কি কেউ পেয়েছিল? অবিনাশ কি শেষ পর্যন্ত অঙ্কিতকে মারতে পেরেছিল, নাকি ধরা পড়ে গিয়েছিল কবিরের কাছে? এই সব উত্তর পাবেন পরবর্তী ভিডিওতে। পরের ভিডিওটি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।